This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও শহর কলকাতায় খুন, জোকা খুনের রহস্য আরো ঘনীভূত। এখনো পর্যন্ত অধরা জোকা খুনে অভিযুক্ত আধার কার্ডে ছবি কারচুপি করে পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা অভিযুক্তের। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আধার কার্ডে মৃত ছায়া সর্দারের স্বামীর নাম কার্তিক দাস থাকলেও ছবি কারচুপি করা হয়েছে বলে অভিযোগ। জোকা খুন রহস্যে এখন অবধি কি তথ্য সামনে এলো? এখনো পর্যন্ত অভিযুক্ত অধরা। আধার কার্ডের ছবি কারচুপি হয়েছে পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য। এখনো অবধি পুলিশ তদন্তে কত কিছু কি জানতে পেরেছে সবটা ডিটেল জানবো। আমাদের রিপোর্টার সৌভিক এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সৌভিক, আধারে ছবি কারচুপি কি করে সম্ভব এবং এখনো পর্যন্ত তার সম্পর্কে পুলিশ আর কি তথ্যই বা জানতে পারছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, জোকা ডায়মন্ড পার্কে গতকালকের যে ঘটনাটি ঘটে, যে মহিলার দেহ উদ্ধার হয়, সেই দেহ উদ্ধার করতে গিয়ে পুলিশ যে আধার কার্ডটি পেয়েছিল, মূলত এই মহিলা এক ব্যক্তিকে নিয়ে এসেছিলেন স্বামীর পরিচয় দিয়ে। সেখানে ভাড়া হিসেবে থাকেন। 17 তারিখ তিনি আসেন। একটি আধার কার্ড পাওয়া যায় এক ব্যক্তি। সেই ব্যক্তির যে আধার কার্ডটি পাওয়া ছিল, সেই আধার কার্ডের যে ছবি, উপরের ছবিটা কিন্তু ছেঁড়া অবস্থায় ছিল এবং সেটা আঠা দিয়ে লাগানো ছিল, এবং নিচের আধার কার্ডের যে অরিজিনাল ছবি সেটাও কিন্তু বিকৃতি করা ছিল। অতএব যে ব্যক্তি এই মহিলার সঙ্গে ছিল সেই ব্যক্তি কিন্তু কার্তিক দাস নয়। কার্তিক দাস হচ্ছে এই ছায়া সর্দারের, মাফ করবে, কার্তিক সর্দার হচ্ছে এই ছায়া সর্দারের স্বামীর নাম। এবং যে আধার কার্ডটা ব্যবহার করা হয়েছিল সেটা এই কার্তিক সর্দারের আধার কার্ড হলেও তার উপরের ছবিটা কিন্তু অন্য লাগানো ছিল। এবং এখনো পর্যন্ত কিন্তু পুলিশের তরফ থেকে কাউকে এখনো অ্যারেস্ট করা হয়নি, যদিও গোটা ঘটনা তদন্ত করে দেখছে। প্রথম দিকে কিন্তু যখন এই ঘটনা ঘটে, পুলিশ গিয়ে কিন্তু এই মহিলার নামটুকুও প্রথম অবস্থায় উদ্ধার করতে পারছিল না। পরবর্তীকালে পুলিশ উদ্ধার করে, তার নাম হচ্ছে ছায়া সর্দার, এবং বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ, পাশাপাশি ছায়া সর্দারের পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ। এবং কালকের ঘটনাস্থলে যখন ছায়া সর্দারের বাবা ছায়া সর্দারের বাবার সঙ্গে তো কথা বলেছিলে, আমাদের কাছে সেই বক্তব্য রয়েছে, আমরা শোনাবো কি বলেছেন তিনি। কবে থেকে এখানে এসেছিল? কার সঙ্গে? জানি না স্যার, বয়স কত? ওটা ওর মা বলতে পারে। কার্তিক হচ্ছে আমার জামাই। মানে ছায়ার কি জামাই কার্তিকের সঙ্গে বিয়ে হয়েছিল? এই ঘটনা শোনার পর থেকেই এলাকার মানুষজন তারা আতঙ্কে রয়েছেন। কি বলছেন তারা, শুনবো। আতঙ্ক তো লাগছে এখন শুনে, কারণ আগে কোনোদিন আমরা এখানে শুনিনি যে এইরকম ঘটনা ঘটছে। তো প্রচুর এখন ফ্ল্যাট হয়েছে, প্রচুর ভাড়াটে আসছে, তো এখন কোনো ট্রেস থাকে না কে কোথা থেকে আসছে না আসছে। তো আতঙ্কিত সকলে। আজকে আমার মিসেস বলছিল ছেলে আমার রাত্রিবেলা আসে, ভিতর হয়ে গেছে। কিন্তু এই দুজনকে যারা নিয়ে এসেছিলেন ভাড়াটে হিসেবে, তিনি কি বলেছেন একবার শুনবো। আপনি মহিলাকে কবে নিয়ে এসেছিলেন এখানে? 17 তারিখে। আচ্ছা, আমি স্ত্রী করি, ওখানে আসছে, ওরা বলছে ঘর কোথাও খালি আছে। তো এই যার বাড়ি সে বলছে আমার ঘর খালি আছে, কেউ লোক আসলে নিয়ে আসবে। তো নিয়ে আসলে যোগাযোগ করে দিয়েছি। ওনারা আধার কার্ড কাকা নিয়ে উনকে চাবি দিয়ে বলে থাকো। মহিলা কি একাই এসেছিলেন? না, ওই স্বামী স্ত্রী বলছে আমার বর আছে। ও বললো আমি একাই, আমার বর থাকবে, আমি आया काज करी। बस इतना ही हम जानता, और कुछ नहीं जानता। सुबह में वो बाड़ी वाला बुलाया, बोला जी इसमें क्या क्या हुआ, थोड़ा आके देखो तो खून उन गिरा है। तो आके देखता है जो, तो उसको गला में बांध दिया मुंह पूरा, और खून उन कुल गिरा है। तब वो पुलिस को फोन किया बाड़ी वाला। नीचे की रक्त पड़ा? हाँ, नीचे रक्त पड़ा ছিল। আর মহিলা নিচেই শোয়া ছিল। নিচে শোয়া ছিল? গায়ে কোথা থেকে রক্ত বেরোচ্ছিল? ওই মাথা দিয়ে দেখেন, মাথার পিছনে। হ্যাঁ। ডিসি সাউথ ওয়েস্ট কি বলেছেন এই নিয়ে, শুনবো। So far যেটুকু আমরা পেরি, ইট ইজ সাসপেক্টেড টু বি মার্ডার। দরজা ওয়াজ ওপেন, সকালে এটা ওপেন ছিল। ঠিক আছে। আর এমনি অ্যাপারেন্টলি দেখে কি মার্ডার মনে হচ্ছে আপনাদের? সাসপেক্টেড টু বি মার্ডার, অফ কোর্স আমরা দেখছি, এখন পিএম পরে পরিষ্কার বোঝা যাবে কি অবস্থায় বডি পড়েছিল এগুলো এখন আমরা স্পট অফ ইনভেস্টিগেশন এখন বলা যাবে না। আজও যাত্রী ভোগান্তি অব্যাহত বালি ব্রিজে। বাস ধরতে সাধারণ মানুষ তারা এই সময়টা বেরোন। লম্বা রাস্তা হাঁটতে না হয় তার জন্য বালি হল স্টেশন ও জাতীয় সড়কের মাঝে পাঁচিল ইতিমধ্যেই কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে রাস্তা, কিন্তু
আদৌ সমস্যার সমাধান কি তাতে হচ্ছে? বাস্তব ছবিটা কি? সরাসরি আমি যাব ঘটনাস্থলে, সুদীপ্ত সেখান থেকে রয়েছেন। সুদীপ্ত, এই সময়টা থেকে শুরু হয় মানে একদম অফিস টাইমের একদম মানে পিক বলা যায়, সকলে স্কুল কলেজের জন্য বেরোন। এখন কি দেখছো তুমি? ভোগান্তি কি কালকের মতো এখনো আছে? ভোগান্তি কিন্তু এখনও রয়েছে লিমা, মানে আমি রয়েছি জাতীয় সড়কে, কারণ কালকে কিন্তু জাতীয় সড়কের যে পাঁচিল সেইটা কেটে কিন্তু রাস্তা তৈরি করা হয়েছিল, যে একটা মানে সাব রাস্তা যেটা ছিল সেটা করা হয়েছিল। আজকেও কিন্তু যাত্রী ভোগান্তি একই রকমভাবে রয়েছে। প্রচুর মানুষ যারা রয়েছেন, যারা এখনও জানেন না, মাইকিং করা হলেও তাদের সেই মাইকিং বা সেইভাবে কোনো সুবিধা হচ্ছে না এবং বাস ঠিক জায়গায় দাঁড়াচ্ছেও না, সেই অভিযোগটাও রয়েছে। যার কারণের জন্য আজকে এই যে অভিযোগগুলো যা ছিল, যে কতটা ভোগান্তি হচ্ছে, আমাদের সাথে কয়েকজন রয়েছে, একবার কথা বলে নেবো। আজকে ভোগান্তি কেমন কি দেখছো তোমাদের পাশে? আমাদের খুবই প্রবলেম হচ্ছে। আমরা ডেইলি আমরা যেই বাসে যেতাম, আমরা 12 মাসে এই লাইনে রুটেই যাওয়া আসা করি, কিন্তু হঠাৎ করে মানে এই যে মানে রাস্তাটা বন্ধ করে দেওয়া হলো, ওয়ান ওয়ে করে দেওয়া হলো। কালকে আমরা নাও তো 2.5-3 কিলোমিটার হেঁটে গিয়ে ওই তার কেটে দিয়েছে, ওইটা পার করে আবার আমরা বাসে উঠেছি। তো এই নিয়ে আমাদের খুব সমস্যা হচ্ছে। হঠাৎ করে না জানিয়ে এই যে মানে রাস্তাটা বন্ধ করে দেওয়া হলো, আমরা এই রুটের মানে যারাই আছে আমাদের খুবই প্রবলেম ফেস করতে হচ্ছে। একদম যেটা বারবার মানে এরকম 1-2 জন না, প্রচুর যাত্রী রয়েছে, তারা কিন্তু একটাই কথা বারবার বলে যাচ্ছেন যে তাদের কিন্তু ভোগান্তি রয়েছে। মানে এখানে মানে 8 থেকে 80 যত যারা কিনা স্কুল কলেজ এবং অফিসেও যারা যাচ্ছেন, তাদের কিন্তু এই যে রুটটা ঘুরিয়ে দেওয়া, কারণ এখান থেকে যে রাস্তাগুলো যাচ্ছে, যারা কিনা ধরো জিটি রোড বা আসানসোল বা যেই রুটে যাবে, তাদের কিন্তু প্রপার সেই জায়গাটা ঘুরে ঘুরে যেতে হচ্ছে। এবং এই বাস যেহেতু কমও রয়েছে কিছুটা এবং ডাইভারশন রয়েছে, তার কারণে কিন্তু ঝুলে ঝুলে এক প্রকার যেতে হচ্ছে যারা কিনা বাস যাত্রী এখানে রয়েছেন। হাওড়া সিটি পুলিশ এবং হাওড়ার যত আজকে পুলিশ ফোর্স রয়েছে, তাদের সাথেও কথা বললে আমরা দেখেছি যে আজকে প্রায় 100 উপরে নাকি পুলিশ রয়েছেন, কিন্তু তাতেও তারা কিন্তু সেইভাবে কিন্তু অতটা যে একদম আন্ডার কন্ট্রোল যে ব্যাপারটা আমরা বারবার বলে থাকি, সেই আন্ডার কন্ট্রোল জিনিসটা কিন্তু এখনও আসেনি। জাতীয় সড়কের মধ্যে এই সমস্যার যে পার্টগুলো সেগুলো বারবার রয়েছে। এবং টোল নিরাপত্তা, এই যে জাতীয় সড়ক কেটে না আমি দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে একটা জাতীয় সড়কের মধ্যে যে একটা স্পিড লিমিট মেনটেন করা হয় এবং যাত্রী নিরাপত্তা থাকে, বুঝতে পারছি। দেখা যাক আলটিমেটলি সাধারণ মানুষ তাদের যে ভোগান্তি সেটা কখন মিটে। ঘন কুয়াশায় আজও বিপর্যস্ত কলকাতা বিমানবন্দরের পরিষেবা। কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভে উত্তেজনা, বেসরকারি উড়ান সংস্থার কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ, বিকল্প বিমানের ব্যবস্থা না করার অভিযোগ এবং কুয়াশার জেরে সকালে সব বিমানই দেরিতে চলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলতে চাইবো। রঞ্জিত, এই ক্ষোভের কারণটা কি? দেখো, ক্ষোভের কারণ হচ্ছে ঘন কুয়াশার চাদরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্যমানতা একদম 50 মিটারে নেমে যায় এবং ভোর 4:28 থেকে বিমান যে ওঠানামা সম্পূর্ণরূপে ব্যাহত হয়। এর ফলে যে সকল বিমানগুলো ডেস্টিনেশনে পৌঁছানোর কথা এবং যে সকল বিমানগুলো অন্যত্র বিমানবন্দর থেকে আসার কথা এবং সেই সকল বিমানের যাত্রীরা যাওয়া এবং আসার ক্ষেত্রে দেরি হওয়ায় যে সকল বিমান দ্বারা অন্যত্র বিমানবন্দরে যাওয়ার কথা ছিল, তারা কিন্তু দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে। এর ফলে কিন্তু যাত্রী ক্ষোভের মুখে পড়ে বিভিন্ন বেসরকারি সংস্থার বিমান সংস্থার কর্মীরা এবং এর ফলে তারা সঠিক সময়, অর্থাৎ বেশ কিছু কর্মী যারা বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন, বিভিন্ন ডেস্টিনেশনে যাচ্ছেন, তারা স্বাস্থ্য পরীক্ষার জন্য যাচ্ছেন, বেশ কিছু চিকিৎসার জন্য যাচ্ছেন, তারা কিন্তু একদম ক্ষোভ উগরে দেন এবং বিমানবন্দরে এই যে ক্ষোভ দেখাচ্ছেন এই বেসরকারি উড়ান সংস্থার কর্মীদের ওপর, কারণ তো কুয়াশার কারণে তো প্রভাবটা পড়ছে। একদমই, দেখো, ঘন কুয়াশার কারণে বিমান ওঠানামায় দেরি, অর্থাৎ যে রানওয়ে ভিজিবিলিটি, সেই ভিজিবিলিটি অত্যন্ত কম, যার কারণে যে কোনো সময় বিমান ওঠানামার পক্ষে সেটা পরিষেবা পুরোপুরি রূপে ব্যাহত হয়েছে। এর ফলে কি হয়েছে, সকাল 4:28 থেকে যে সমস্ত একদমই আমরা সকাল থেকেই সেটা ডিসকাস করছিলাম, আলোচনা করছিলাম, যেটা বড় প্রভাব পরিষেবার ক্ষেত্রে পড়েছে এই কুয়াশার কারণে এবং সে কারণে যাত্রীদের ক্ষোভ, কর্মীদের ওপর নজর থাকবে। প্রজাতন্ত্র দিবসে বাংলাদেশ সীমান্তে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা, উত্তর পূর্ব এবং পশ্চিমবঙ্গ সীমান্তে কড়া নজরদারির নির্দেশ বিএসএফ এর স্পেশাল ডিজির। অরক্ষিত এলাকায় বাড়তি সতর্ক থাকার নির্দেশ। আর কি কি রয়েছে এই নির্দেশে শান্ত ভট্টাচার্য আমাদের রিপোর্টার জানাবেন। শান্ত। বিএসএফ সূত্রে যেটা জানা গিয়েছে যে এই 26শে জানুয়ারি উপলক্ষে সীমান্তে ওপার থেকে কোনোভাবে উস্কানি উড়ে আসতে পারে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই সীমান্তে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন বিএসএফ এর সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্রীয় যারা আধিকারিকরা রয়েছে।
এই অবস্থায় স্পেশাল ডিজি নির্দেশ দিয়েছে 4096 কিলোমিটার দায়িত্বে থাকা সমস্ত বর্ডার আউটপোস্টকে যে দফায় দফায় মহড়া চালাতে হবে এবং যে এলাকা অরক্ষিত রয়েছে সেখানে বাড়তি বাহিনী মোতায়েন করে রাতের বেলাতেও বাড়তি নজরদারি করতে হবে। অর্থাৎ কোনো রকম উস্কানিতে পা না দেওয়া, প্ররোচনায় পা না দেওয়া, গ্রামবাসীদের সতর্ক রাখা এবং বিএসএফ যাতে দফায় দফায় মহড়া চালিয়ে পরিস্থিতি কোনো রকম বিগড়ে না যায় বা অপ্রীতিকর না কিছু ঘটে তার জন্য নিয়ন্ত্রণ রাখতে হবে সীমান্তকে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুরো গোটা বর্ডার আউটপোস্টগুলিকে বাড়তি বাহিনী এবং অ্যালার্ট থাকার নির্দেশ দিয়েছেন স্পেশাল ডিজি, পূর্বাঞ্চলীয় কমান্ডের স্পেশাল ডিজি রবি গান্ধী। ধন্যবাদ সায়ন্ত। 26শে জানুয়ারি যেখানে অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে আর তার মধ্যেই রেড রোডের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের চূড়ান্ত প্রস্তুতিও চলছে। কি চলছে সেখানে আমরা সরাসরি আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলবো। আমাদের সোমা দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, এই মুহূর্তে ছবিটা সেখানে দেখতে চাইবো, কারণ চূড়ান্ত মহড়ার যে ছবিটা সামনে আসছে, কারণ আমরা জানি এই মুহূর্তে কি পরিস্থিতি, লাস্ট 2 মাসে কলকাতার নিরাপত্তা বাড়ানো হয়েছে, সব মিলে তুমি কি দেখছো? হ্যাঁ দেখো, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে যে কুচকাওয়াজ হবে তারই মহড়া চলছে, অর্থাৎ শেষ মুহূর্তে প্রস্তুতি বলা যেতে পারে। একটি গুরুত্বপূর্ণ বিষয় এই সময় কিন্তু হচ্ছে, যেটা ভারতবর্ষে প্রথম এরকম কিন্তু জানিয়েছেন এখানকার কমান্ডার। দেখতে পাচ্ছ যে রোবোটিক যে ট্রেনিং, সেই রোবোটিক ট্রেনিং কিন্তু এখানে হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে রয়েছেন সামনে কমান্ডার এবং রোবট, সেই রোবটদের কিন্তু তারপরে দেখতে পাচ্ছ আমরা যেরকম দেখি কুচকাওয়াজ যেরকম হয় রোবটের মাধ্যমে কিন্তু সেই কুচকাওয়াজ সেটা কিন্তু করা হচ্ছে। এখানে যিনি কমান্ডার রয়েছেন তিনি রিমোট কন্ট্রোলে সেরকমই কিন্তু করাচ্ছে। দেখতে পাচ্ছ যেরকমভাবে বলা হচ্ছে লেফট রাইট, সেরকমভাবে কিন্তু এই যে রোবট আমরা দেখতে পাচ্ছি সেই রোবট কিন্তু লেফট রাইট করছে এবং এগিয়ে চলেছে। আমরা কথা বলেছিলাম এখানে যিনি কমান্ডার রয়েছেন, অর্থাৎ যিনি সম্পূর্ণ বিষয়টি দেখছেন, ট্রেনিং দিচ্ছেন এবং যে চূড়ান্ত মহড়া যেটা হচ্ছে সে নিয়ে কিন্তু তার সাথে কথা বলেছি। তিনি কিন্তু বলেছেন এই যে রোবট, এই রোবট কিন্তু তারা তাদের অ্যাডভেঞ্চারের কাজে ব্যবহার করবেন, সেরকমই কিন্তু তারা বলছেন। অনেক অ্যাডভেঞ্চার রয়েছে, অনেক রকম প্রস্তুতি তাদের রয়েছে, অনেক গোপনীয়তা রয়েছে, সে বিষয়টিও তারা বলেছেন যে এটি ভবিষ্যতে কাজে লাগবে। এবং আরেকটি বিষয় যেটা তারা কিন্তু বলছেন যে ভারতবর্ষে প্রথম এরকম কিন্তু দেখা যাচ্ছে। ফলে আমরা এই প্রজাতন্ত্র দিবসে অর্থাৎ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে রেড রোডে যে কুচকাওয়াজ হবে তার কিন্তু বিশেষ একটি যে মহড়া, যে রোবোটিক মহড়া দেখতে পাচ্ছ এই মুহূর্তে, সেই রোবোটিক মহড়া চলছে। পাশাপাশি শুধুমাত্র রোবোটিক মহড়াই নয়, 26শে জানুয়ারি যা যা কিছু হবে তার যে চূড়ান্ত একটা ছবি, সেই ছবি কিন্তু উঠে আসছে এই মহড়ায়। একেবারে মহড়া শুরু হয়ে গেছে, একেবারে একটা অন্যরকম ছবি দেখলাম। সোমা, ধন্যবাদ তোমায়। লোকালয় বাঘের প্রবেশ আটকাতে বিশেষ কৌশল বন দফতরের। কুলতলি মইপিঠ এলাকায় কি ভাবনা চিন্তা করছে, কিভাবে বাঘের আসা আটকানো যাবে, আমাদের রিপোর্টার অভিজ্ঞানের কাছ থেকে জানবো। অভিজ্ঞান, কি ব্যবস্থা? দেখো, আমরা সাম্প্রতিককালে যেভাবে জঙ্গলের বাঘ কুলতলির 2টো গ্রাম পঞ্চায়েত এলাকায় চলে আসতে আমরা দেখেছি এবং এই বাঘে আনতে গিয়ে রীতিমতো নাজেহাল হতে হয়েছে বন দপ্তরের কর্মীদেরকে। কর্তারা সেখানে দিনের পর দিন, রাতের পর রাত তারা কুলতলির মইপিঠ, বৈকুণ্ঠপুর এবং গুড়গুড়িয়া, ভুবনেশ্বর এলাকায় তারা পড়েছিলেন। শেষমেশ একটা বাঘকে তারা ধরতে পেরেছিলেন, দূরে জঙ্গলে ছেড়ে দিয়েছিলেন। তাদের মনে হয়েছিল যে আর হয়তো জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আসবে না, কিন্তু তারপরও দেখা গিয়েছে একাধিকবার, সব মিলিয়ে 2 সপ্তাহে 7 বার বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। প্রশ্ন যেখানে যে জঙ্গলে যেখানে নাইলনে ফেন্সিং দেওয়া আছে, সেক্ষেত্রে বাঘ কিভাবে সেই নাইলনে ফেন্সিং টপকে চলে আসছে বা বেরিয়ে আসছে। সেক্ষেত্রে বন দপ্তর বলার চেষ্টা করেছে যে অনেক সময় মৎস্যজীবীরা মাছ কাঁকড়া ধরতে গিয়ে গোপনে ওই নাইলনের জাল কেটে তারা খাড়ির মধ্যে ঢুকে যায় এবং সেখান থেকে বাঘ বেরিয়ে আসে। তাই যাতে বাঘ চলে আসতে না পারে সেই ফেন্সিং এর সঙ্গে এবার লাল, নীল, সবুজ রঙের আলো লাগিয়ে দেওয়া হবে, যে আলো সন্ধ্যেবেলা থেকেই জ্বলতে শুরু করবে, সকাল হতেই এমনি নিভে যাবে। আর সেই সঙ্গে সঙ্গে যে জঙ্গলগুলো থেকে বাঘ বেরিয়ে আসছে, আজমলমারি 1 নম্বর এবং আজমলমারি 11 নম্বর, সেই এলাকায় নতুন করে ক্র্যাপ ক্যামেরা লাগানো হবে, যাতে একই বাঘ বেরিয়ে আসছে কিনা বা একাধিক বাঘ বেরিয়ে আসছে কিনা, একদম সেই বিষয়গুলোতে নজর রাখবে। ধন্যবাদ অভিজ্ঞান। ডিএফও কি বলেছেন শুনবো। ওটা দিচ্ছি যেটা কি যখনই সানসেটটা হবে তখন ওরা মতলব কি ওপেন হয়ে যাবে, চলবে, অ্যান্ড সকালে আলো আসলেই ওরা বন্ধ হয়ে যাবে নিজে থেকেই, অটোমেটিকটা রয়েছে সেটা। আর কিছু না, আমরা দেখি কি আলো হলে, সাউন্ড হলে, এই সবগুলো থাকলে কি হয় কি বাঘটা একটু দূরে চলে যায়। তো তার জন্য আমরা এটাও দেখুন, যখনই কোনো অসুবিধাটা হয় তো ডিফারেন্ট মেথডটা ইউজ করা হয় প্রবলেমটাকে সলভ করার জন্য। তো তার মধ্যেই আমরা এটাও একটা এক্সপেরিমেন্টেশনটা করেছি।